আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মূলধারার যত শীর্ষ সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্র সহ আমাদের এশিয়া সাবকন্টিনেন্টের বিখ্যাত যত সংবাদপত্র রয়েছে প্রায় সব সংবাদপত্রে বাংলাদেশ সংক্রান্ত একটি খবর বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। সেটি হলো জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সেন্সিটিভ সংস্থার নামটি হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের যে ব্যাপ্তি, ক্ষমতা এবং এটির যে বিভাগ, অনুবিভাগ এবং কাজের যে পরিধি, এই পরিধি জাতিসংঘের অন্য কোনো সংগঠনের নেই। সবচেয়ে পাওয়ারফুল সেই নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই নিরাপত্তা পরিষদ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, এবং সেই নিরাপত্তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, নিরাপত্তা কনসিস্ট টু ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তার সাথে সম্পৃক্ত এইরকম বিষয়ে বাংলাদেশে স্পর্শকাতর কিছু ঘটনা ঘটছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশকে সতর্ক করা হয়েছে। এবং এই মর্মে জাতিসংঘের যে সকল অ্যালার্মিং ইউনিট রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে। খবরটি হলো বাংলাদেশে আল কায়েদার ঘাঁটির গড়ে উঠেছে বা আল কায়েদার ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আপনারা তো জানেন আল কায়েদা কি। আল কায়েদা প্রথমত একটা জঙ্গি সংগঠন, যাদের শুরুটা হয়েছিল সৌদি আরবিয়াতে, এবং এটি সৌদি রাজ পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য সেই রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বিন লাদেন পরিবার, সেই বিন লাদেন পরিবারের সবচেয়ে মেধাবী একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওসামা বিন লাদেন, তার নেতৃত্বে এই যে ইয়ামেনের যে হুতি জনগোষ্ঠী এখন যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করছে, এদের মাধ্যমে একটি জঙ্গি ইউনিট গড়ে তোলা হয় আমেরিকার মদদে। এবং এই গ্রুপটিকে পরবর্তীতে আমেরিকা করে কি, সেই সৌদি আরব থেকে, ইয়ামেন থেকে সরিয়ে এনে তাদেরকে আফগানিস্তানে আনা হয়। আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে এদের জন্য অভয় অরণ্য গড়ে তোলা হয়। এরা এবং পাকিস্তানের এখন যে তালেবান, সেই তালেবান শক্তি এখন বাংলাদেশে ধরুন যদি এই মাদ্রাসা ছাত্রদেরকে, তারপর সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমেরিকা অর্গানাইজ করে সশস্ত্র একটি যুদ্ধের জন্য, সেটা ভারতের বিরুদ্ধে হোক চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রিক্রুট করে এবং ট্রেনিং দেয়। সেই ট্রেনিংয়ে যদি অন্তত 1,00,000 সেই বাংলাদেশের যুবক এবং যুবতী অংশগ্রহণ করে, সেটি আমাদের দেশের জন্য বা বিশ্বের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক সেম কাজটি আমেরিকা করেছে আল কায়েদার মাধ্যমে। আল কায়েদার মাধ্যমে অর্থ এসেছে, আল কায়েদার মাধ্যমে ট্রেনিং দিয়েছে, আর সেই ট্রেনিং করেছে কারা? সিআইএ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সরাসরি পাকিস্তান সেনাবাহিনী। তারা এই দীর্ঘদিন ট্রেনিং দিয়ে আফগানিস্তানে অন্তত 4 থেকে 5টি সশস্ত্র গ্রুপ তৈরি করেছে। এদের মধ্যে সেই তালেবান ছিল, এদের মধ্যে মুজাহিদিনরা ছিল, আরও অনেক অনেক, মানে 8 থেকে 10টি। আর সৌদি আরব এবং কাতার, মিশর, অন্যান্য যে সকল, কুয়েত, ধনাঢ্য আরব রাষ্ট্র রয়েছে, তারা অকাতরে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে সোভিয়েত ইউনিয়নের যে সেনাবাহিনী মোতায়েন ছিল আফগানিস্তানে তাদেরকে উৎখাত করার জন্য। এই যে আইএস তৈরি হয়ে গেল, মানে যাকে বলা হয় তালেবান তৈরি করা হয়ে গেল। সেই তালেবান ক্ষমতায় আসলো, ক্ষমতার চাবিকাঠি থাকলো, প্রথম চাবিকাঠি থাকলো
এই আল কায়দার হাতে, দ্বিতীয় চাবিকাঠি রইল আইএসের হাতে, মানে আইএসআইয়ের হাতে, মানে পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার হাতে। এরপরে রইল পাকিস্তান মিলিটারির হাতে, এরপরে রইল আমেরিকার হাতে, এবং সৌদি আরবও এটাতে প্যাট্রোনাইজ করা শুরু করলো। কিন্তু যে ঘটনাটা ঘটলো, আফগানিস্তানে ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তারা প্রচণ্ড আমেরিকা বিরোধী হয়ে গেল এবং সৌদি আরব বিরোধী হয়ে গেল, এবং সেখান থেকে বসে তারা সৌদি আরবে বেশ কয়েকটি অপারেশন তারা চালালো। এই আইএস, এই এলো তালেবান, এবং এই তখন তো আইএস হয় নাই, মানে এই যে আল কায়েদা, এই আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল, যেটা আবার সেই যুদ্ধে রূপান্তরিত হলো। ওসামা বিন লাদেনের প্রাণ গেল, তারপরে নওয়াজ শরীফ ক্ষমতা হারালো, পারভেজ মোশাররফ ক্ষমতা হারালো, ভারতের সঙ্গে আমেরিকার নতুন বন্ধুত্ব হলো, এবং আফগানিস্তানে ভারতের অনুপ্রবেশ ঘটানো হলো। এই হলো ইতিহাস। সিমিলারলি যে বদমাইশিটি তারা এই আল কায়দার সঙ্গে করেছে, একই বদমাইশি তারা করলো ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রযোজনায় মিডল ইস্ট আইএসের মাধ্যমে। মূলত ইরাকের পতনের পরে সাদ্দাম হোসেনের যে রিপাবলিকান গার্ড, অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী, এই রিপাবলিকান গার্ড, মোটাল ইরাক ছোট্ট একটা দেশ, কিন্তু সেই দেশে ৮ লাখ সেনাবাহিনী ছিল, যেখানে আমাদের ৩ বাহিনী, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, ৩ বাহিনীর সদস্যের সংখ্যা মাত্র ২ লাখ। তো সেখানে সাদ্দামের সেনাবাহিনী ছিল ৮ লাখ। যখন, এবং এদের একটা বিরাট অংশ কুর্দি ছিল, এদের একটা বিরাট অংশ মানে সুন্নিপন্থী ছিল, যেখানে ইরাকের বেশিরভাগ মানুষ হলো শিয়াপন্থী। এই ৮ লাখ সেনাবাহিনীর বিরাট অংশ ভেঙে দেওয়া হলো এবং তারা পালিয়ে গেল। তাদেরকে এই আমেরিকা কালেক্ট করলো এবং এদের মাধ্যমে তারা একটা বিরাট রাষ্ট্র, রীতিমতো ইসলামী জিহাদি রাষ্ট্র তৈরি করলো, আইএস। এবং আবু বকর বুগদাদি বা বাগদাদি নামক একজন লোককে খলিফা বানিয়ে একটা স্বাধীন খেলাফত তৈরি করার চেষ্টা করলো, এবং মিডল ইস্টের অর্থাৎ সিরিয়া, ইরাক এবং অন্যান্য অঞ্চল মিলিয়ে তারা সবচেয়ে বড় ভূখণ্ড অধিকার করে বেশ কয়েক বছর নিজস্ব মুদ্রা এবং নিজস্ব খুতবা দিয়ে ঠিক সেই আব্বাসীয় খিলাফতের মতো খিলাফত পরিচালনা করলো। নেপথ্যে টাকা দিল কারা? টাকা দিল আমেরিকা, টাকা দিল ইসরায়েল, এবং কয়দিন পরে দেখা গেল আইএসও আমেরিকার বিরোধী হয়ে পড়েছে এবং আমেরিকার সাথে তাদের অন্তর্ঘাত শুরু হয়ে গেল। এখন যে আইএস তারা তৈরি করলো, এখন সেই আইএসকে দমন করার জন্য তারা আবার সেই মধ্যপ্রাচ্যে নতুন তাণ্ডব শুরু করলো, এবং সেই তাণ্ডব এখন পর্যন্ত চলছে। ফলে কি হলো কি, ওই যে আল কায়েদা, তালেবান তো আবার রাজনৈতিকভাবে ফিরে এসেছে আফগানিস্তানে। আর যেহেতু তালেবান ফিরে এসছে, তালেবানের যারা ট্রেনার, মাস্টার মাইন্ড, সেটা হলো আল কায়দা, তারাও সেখানে ফিরে এসেছে পাকিস্তানে। তারপরে এসে আবার ওই যে আইএস, সেখানে দমন করে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আইএসের একটা বিরাট অংশ এখন ইউক্রেন যুদ্ধে আছে, বিরাট অংশ মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গাতে আছে। এবং আইএসের এই অ্যাক্টিভিটিস বাংলাদেশে আছে বলে ইসরায়েল ইতিমধ্যে ভারত থেকে অভিযোগ দায়ের করেছে। ফলে কি হলো, এখন তালেবান, আইএস, আল কায়েদা সব তাদের সৃষ্টি, কিন্তু তিনটা বৃহৎ শক্তি এখন তাদের মধ্যে মানে ইন্টারনাল যোগাযোগ হয়ে গেছে, এবং তারা সবাই মিলে পশ্চিমাদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যেখানে যেখানে পশ্চিমার স্বার্থ রয়েছে সেখানে সেখানে তারা আঘাত করছে। আর এই তিনটি, অর্থাৎ তালেবান, আল কায়েদা এবং আইএস, এই তিনটি বৃহৎ সশস্ত্র আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আরও অন্ততপক্ষে 50টি ছোট ছোট, যেমন বাংলাদেশের জেএমবি, পাকিস্তানের তেহরিকি তালিবান অফ পাকিস্তান টিটিপি, এরকম অসংখ্য, এরপরে সেই বাংলাদেশের হরকাতুল জিহাদ, এরপর আনসারুল্লাহ বাংলা টিম, বাংলাদেশের কথা, এরকম পাকিস্তান অন্ততপক্ষে অসংখ্য আছে। এরা বিভিন্ন জায়গাতে ওই ফাইন্যান্স পেয়ে, তারপর অস্ত্র পেয়ে তারা কিন্তু সংগঠিত হচ্ছে। সেই সংগঠনটি তাদের বেশ কিছু নেটওয়ার্ক আসামে আছে, বেশ কিছু নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে, মণিপুরে আছে, ত্রিপুরাতে আছে, আর পাকিস্তানে তো ভরাই আছে। আর বাংলাদেশে
কি পরিমাণ আছে এটা আমরা না জানলেও জাতিসংঘ কিন্তু জেনে গেছে। ফলে এই বাংলাদেশে যে মার্কিন স্বার্থগুলো রয়েছে, এমনকি মার্কিন দূতাবাস রয়েছে, ইউরোপিয়ান দূতাবাস রয়েছে, জাতিসংঘের বিভিন্ন অফিস রয়েছে এবং তারা যে বিষয়গুলোকে প্রমোট করে, যেমন সমকামিতাকে প্রমোট করে, সুদী ব্যবসাকে প্রমোট করে, এই পুরো জিনিসের সঙ্গে এদের একটা নৈতিক দূরত্ব তৈরি হয়ে গেছে এবং এই গ্রুপটি শেখ হাসিনার জামানাতে তারা এই যে টোটাল কার্যক্রম তারা বাড়তে পারেনি। এদের একটা বিরাট অংশ জেলখানাতে ছিল, হাজার হাজার বন্দী জেলখানাতে ছিল, কিন্তু ইউনূসের জামানাতে সামহাও তারা বের হয়ে গেছে, জেল খোলা পেয়ে বের হয়ে গেছে, পরবর্তীতে জামিন নিয়ে বের হয়ে গেছে বহু সংখ্যক মানুষ এবং তাদের একটা বিরাট অংশ বিভিন্ন সরকারি দপ্তরে, মানে যাকে বলা হয় কর্মে, তারপরে বিভিন্ন পোর্টফোলিওতে বলা হয়ে থাকে দেশের বাহিনীগুলোর মধ্যেও এদের রিক্রুটমেন্ট ঢুকে গেছে। আর রাস্তায় এখন পাবলিকলি পলিটিক্যাল ফেজ নিয়ে বহু সংখ্যক মানুষ যে উগ্রবাদ ছড়াচ্ছে, সেই উগ্রবাদের কারণে পুরো সমাজটা একটা উত্তপ্ত জ্বলন্ত কড়াইতে পরিণত হয়ে গেছে। ফলে আমাদের সমাজে একই সঙ্গে ধরেন ধর্ষণ, খুন, রাহাজানি, উগ্রতা, যেটাকে বলা হয় ধর্মীয় উগ্রতা, এরপরে হলো সমকামিতা, বলাৎকার, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তারপরে অসম যুদ্ধ, ভারতের সাথে যুদ্ধ করতে হবে, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে, আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে হবে, চীনের সঙ্গে যুদ্ধ করতে হবে, সব জায়গাতেই এরকম একটা যুদ্ধংদেহী মনোভাব। আপনি বিভিন্ন রকম আমাদের সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বহু সংখ্যক মানুষ এই কাজের সাথে যুক্ত হয়ে গেছে এবং এর সঙ্গে সামরিক বাহিনীর, পুলিশ বাহিনীর বহু ট্রেন আপ ব্রিলিয়ান্ট সাবেক কর্মকর্তা যুক্ত হয়ে গেছে। আর এই বিষয়গুলোকে সরকার যে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে ধরনের মিলিটারি এক্সপার্ট দরকার, যে ধরনের নিরাপত্তা এক্সপার্ট দরকার, যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো একেবারে নেই। না থাকার কারণে এটা শুধু গ্রুমিং হচ্ছে এবং গ্রুমিং হওয়ার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সবচেয়ে স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে, বাংলাদেশে সেই আল কায়দার উপস্থিতি, সংগঠন বা আল কায়দার বিস্তৃতি নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, এর চাইতে এই মুহূর্তে যেটাকে বলা হয় ভার্নারেবল কোনো বিষয় হতে পারে না, যা কিনা আমাদের আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের লোকাল ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের জীবনযাত্রা, আমাদের ধরন এবং প্রকৃতি, প্রায় সব কিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।